নমস্কার, খবর শুনছেন আপডেট বাংলা চ্যানেল থেকে। আজ সোমবার 16 তারিখ জানাবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। আকাশ থেকে পড়ল চীন, ভারতের চালে ড্রাগনের ছক বানচাল। সহকর্মীকে গুলি করে হত্যা, ধুলিয়ানে অভিযুক্ত বিএসএফ জওয়ান। 64 বছরে প্রথমবার ভোট, তাতেও লুট, তৃণমূলের বিরুদ্ধে রাস্তায় বামেরা। এটিএম ভেঙে 54 লাখ টাকা নিয়ে জঙ্গলে উধাও, টানা দুদিনের সার্চ অপারেশনের পর অবশেষে মুখে হাসি পুলিশের। গুরুতর অসুস্থ বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় আইসিইউতে ভর্তি, কি হয়েছে প্রাক্তন বিচারপতির? মহাশক্তি প্রদর্শন, ইতিহাস গড়ার প্রস্তুতি তৃণমূলের। মায়ের সম্মতিতেই দিনের পর দিন মেয়েকে ধর্ষণ গুণধর বাবার, কাউকে বললেই। হিন্দুদের এক করো, রথযাত্রা পালন করো, 27 জুন বড় পরিকল্পনা শুভেন্দুর। তৃণমূল শীর্ষ নেতৃত্বের লাস্ট ওয়ার্নিং পেতেই সুর নরম বিপ্লবী হুমায়ুন কবিরের। এবার আসছে বিস্তারিত খবরে। বৈদ্যুতিক গাড়ির বাজারকে লক্ষ্য করে চীন স্থায়ী চুম্বক রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করে ভারতকে কোণঠাসা করতে চেয়েছিল। তবে চীনের এই পরিকল্পনা ব্যর্থ হয়েছে। ভারত চীনের এই পদক্ষেপের আগেই প্রায় দ্বিগুণ পরিমাণে স্থায়ী চুম্বক আমদানি করে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে। এর ফলে ভারতের বৈদ্যুতিক গাড়ি ব্যবসায় কোনো বড় ধরনের ধাক্কা লাগেনি, বরং চীনের পরিকল্পনা ভেস্তে গেছে। 2024-25 অর্থবর্ষে ভারতে প্রায় 53,700 টন চুম্বক আমদানি করেছে, যা গত বছরের তুলনায় 88% বেশি। এর 93% চীন থেকে এসেছে, যা প্রমাণ করে চীনের সরবরাহ বন্ধ করার পরিকল্পনা সফল হয়নি। যদিও ভারতের কাছে বর্তমান 23 সপ্তাহের মতো ম্যাগনেট মজুত রয়েছে। এর পাশাপাশি চীন থেকে রপ্তানি নিয়ন্ত্রণ কিছুটা হলেও উদ্বেগ বাড়িয়েছে। এই ঘাটতি মেটাতে ভারত এখন হায়দ্রাবাদে একটি নতুন ম্যাগনেট প্ল্যান্ট স্থাপন করেছে এবং শ্রীলঙ্কা, মঙ্গোলিয়া, মায়ানমার থেকে চুম্বক আমদানির কথা ভাবছে। ফের শিরোনামে মুর্শিদাবাদের ধুলিয়ান। এবার এক বিএসএফ জওয়ান গুলিবিদ্ধ হলেন বাংলার এই জেলায়। এই ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়েছে প্রবল চাঞ্চল্য। স্বয়ংক্রিয় রাইফেল থেকে চলেছে গুলি, সামান্য ভুলেই সব শেষ। গুলি চলার পর তড়িঘড়ি ওই জওয়ানকে নিয়ে যাওয়া হয় পার্শ্ববর্তী অনুপনগর হাসপাতালে। শামসেরগঞ্জে ধুলিয়ানে কর্তব্যরত অবস্থায় ছিলেন বিএসএফ জওয়ানরা। নিজেদের মধ্যে আড্ডা চলছিল। আচমকায় তাদের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। সেই সময় অন্য এক জওয়ানের স্বয়ংক্রিয় রাইফেল থেকে গুলি চললে আচমকা গুলিবিদ্ধ হন রতন সিং। এদিকে বিএসএফ কর্মীর গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ব্যাপক শোরগোল সৃষ্টি হয় এলাকা জুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শামসেরগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বিএসএফ এবং পুলিশের পক্ষ থেকে। কি নিয়ে বচসা, বাকবিতণ্ডা কোন পর্যায়ে গিয়েছিল যে গুলি চালাতে হলো, সেই সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। গুলিবিদ্ধ হওয়ার ঘটনাটি সত্যতা স্বীকার করে জঙ্গিপুর জেলা পুলিশের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, নিজেদের মধ্যেই ঝামেলা থেকে এই দুর্ঘটনা ঘটে। অভিযুক্ত বিএসএফ জওয়ানকে আটক করা হয়েছে। এদিকে কিছুদিন আগেই মুর্শিদাবাদে হিংসার পর থেকেই ধুলিয়ানে মোতায়েন রয়েছে বিএসএফ। 119 নম্বর ব্যাটালিয়নের জওয়ান ছিলেন রতন সিং। তার গায়ে 6টি গুলি লেগেছিল। কোন্নগরে নবগ্রাম পিপলস কোঅপারেটিভ লিমিটেড সমবায় নির্বাচন। কোনোদিনই ভোট হয়নি। 64 বছরে এই প্রথমবার ভোট, আর সেই ভোটেই ভোট লুটের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো সিপিএম। রবিবার বেলা 12টায় মোট 56টি আসনের জন্য 18 বুথে ভোট গ্রহণ শুরু হয় নবগ্রামের 3টি স্কুলে। বামেদের অভিযোগ, ভোটারদের বুথে ঢুকতেই দেওয়া হচ্ছে না, জোর করে ছাপ্পা মারা হচ্ছে। এর প্রতিবাদে নবগ্রাম নৈটি রোড অবরোধ করেন বাম সমর্থকরা। হুগলি এসএফআই সভাপতি অর্ণব রায় বলেন, সমস্ত স্কুলে বুথ জ্যাম, তৃণমূল কর্মীরা আক্রমণ করছে, অগণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হচ্ছে, এটা একটা প্রহসনে পরিণত হয়েছে। গত পঞ্চায়েত নির্বাচনে এখানে বামপন্থীদের পক্ষে মানুষ রায় দিয়েছে, এটা তৃণমূল মানতে পারছে না। তৃণমূল যদিও অভিযোগ মানেননি, তাদের দাবি মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছে। সমবায়ের এক্স চেয়ারম্যান তথা তৃণমূল নেতা মানস রায় বলেন, এটা গণতন্ত্রের জয়। 64 বছর ব্যাংকে প্রথম ভোট, এইসব মেম্বার করেছি। অফিসিয়াল ভোটার 2600 থেকে 2700 রয়েছে। অনেকের মৃত্যুও হয়েছে, অনেকে অসুস্থ রয়েছেন, অনেকে এখান থেকে চলেও গিয়েছে। 18টা কনস্টিটিউশন রয়েছে। কয়েক মিনিটের অপারেশনেই সাফ হয়ে গিয়েছিল 2টি এটিএম। ময়নাগুড়ি থেকে 54 লক্ষ টাকা লুট করে চম্পট দিয়েছিল দুষ্কৃতীরা। পুলিশ ধরেও ফেলেছিল দুষ্কৃতীদের, কিন্তু শেষ মুহূর্তে গাড়ি ফেলে ব্যাগ ভর্তি টাকা নিয়ে জঙ্গলে ঢুকে গিয়েছিল দুষ্কৃতীরা। তারপর থেকেই চলছিল চিরুনি তল্লাশি। রাজগঞ্জ ব্লকের বিভিন্ন এলাকা সহ বৈকুণ্ঠপুর জঙ্গলে রাতভর চলেছে সার্চ অপারেশন। বন বিভাগকে সঙ্গে নিয়ে তল্লাশি চালায় শিলিগুড়ি পুলিশ। শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর অবশ্য আগেই জানিয়েছিলেন দুষ্কৃতীরা ধরা পড়বেই।
অবশেষে বড়সড় সাফল্য পেল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ, গ্রেপ্তার 2 জন। শিলিগুড়ি পুলিশ কমিশনের সূত্রে পাওয়া তথ্য বলছে, গ্রেপ্তার করা হয়েছে আসলুপ খান, শামসের খান নামে 2 দুষ্কৃতীকে। এর মধ্যে বছর 55 আসলুপের বাড়ি হরিয়ানায়, বছর 37 শামসেরের বাড়ি বিহারে। বর্তমানে 2 দুষ্কৃতীর জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। তাদের সঙ্গে আর কারা জড়িত, কোন চক্রের হাত রয়েছে তা জানতে চলছে জেরা। দলের বাকিদেরও খোঁজে শুরু হয়েছে তল্লাশি। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে থানার অ্যান্টি ক্রাইম উইং এর একটি দল দুষ্কৃতী ধরতে এই বিশেষ অভিযানে সামিল হয়েছিল বলে ফোনে জানিয়েছেন শিলিগুড়ি পুলিশ কমিশনার। লুট হওয়া 54 লাখ টাকার মধ্যে এখনো পর্যন্ত উদ্ধার হয়েছে 15 লক্ষ টাকা। বাকি টাকার খোঁজ চালাচ্ছে পুলিশ। গুরুতর অসুস্থ বিজেপি সাংসদ তথা কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। আইসিইউতে রাখা হয়েছে অধুনা বিজেপি সাংসদকে। হাসপাতাল সূত্রে খবর, প্রাক্তন বিচারপতির শারীরিক অবস্থা বর্তমানে কিছুটা স্থিতিশীল হলেও সংকট মুক্ত নন তিনি। শনিবার 14 জুন বমি এবং পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন বছর 63 সাংসদ। চিকিৎসকেরা জানিয়েছেন, প্রাক্তন বিচারপতির প্যানক্রাইটিসের সমস্যা রয়েছে, সেই সঙ্গে রয়েছে গ্যাস্ট্রোস্টেনাইল স্টেপসিস ধরা পড়েছে। আপাতত হাসপাতালে রেখেই চিকিৎসা চলবে তার। শনিবার তমলুকের বাড়িতে অসুস্থ হয়ে পড়েন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বমি হয়েছে কয়েকবার, তলপেটে তীব্র ব্যথা অনুভব করেন। এরপরেই সময় নষ্ট না করে আলিপুরের ওই বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসককে। আইসিইউতে ভর্তি নেওয়া হয়। রবিবার সকালে হাসপাতালে কর্তৃপক্ষের তরফে বিবৃতি জারি করে বিজেপি সাংসদের শারীরিক অবস্থার আপডেট জানানো হয়েছে। সাংসদ গুরুতর অসুস্থ, তার অবস্থা স্থিতিশীল হলেও সংকট মুক্ত নন তিনি। 2026 সালে বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক আবহ গরম করে দিতে তৃণমূল কংগ্রেস কোমর বেঁধে নেমে পড়েছে। প্রথম ধাপেই দলীয় পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে 21শে জুলাই রেকর্ড জমায়েত। তৃণমূল সূত্রে খবর, এবার 21শে জুলাই শহীদ দিবস উপলক্ষে ধর্মতলায় আয়োজিত সমাবেশ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। দলীয় কর্মসূচিকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি বৈঠক, জেলাভিত্তিক রোড ম্যাপ চূড়ান্ত করা। শনিবার ভবানীপুরের রাজ্য সভাপতি সুব্রত বক্সির নেতৃত্বে অনুষ্ঠিত প্রস্তুতি বৈঠকে উপস্থিত ছিলেন দলের শীর্ষ নেতা নেত্রীরা, যার মধ্যে ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, ফিরাদ হাকিম, অরূপ বিশ্বাস, সুজিত বসু প্রমুখরা। এদিনই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয় 21শে জুলাইয়ের ব্যানার। সেখানে শুধুমাত্র তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকবে। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরামর্শে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার বক্তব্য, শহীদ দিবসের লড়াই শুরু হয়েছিল নেত্রীর হাত ধরেই, তাই একমাত্র তার ছবি থাকাই যথেষ্ট। এদিন সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, সংসদ অধিবেশন থাকলেও তৃণমূলের কোনো সাংসদ 21শে জুলাই দিল্লিতে থাকবেন না, কারণ 21শে জুলাই তৃণমূলের জন্য আবেগ নয়, ইতিহাস। সংসদের আগাম ঘোষণাকে নজিরবিহীন বলে কটাক্ষ করেন তিনি। তৃণমূল নেতৃত্বের হাতে মোট এবারের 21শে জুলাই রেকর্ড জমায়েত হবে শুধুই রাজনৈতিক প্রদর্শন নয়, বরং ভবিষ্যতের লড়াইয়ের জন্য মঞ্চ প্রস্তুত করার প্রধান হাতিয়ার। যে কারো জীবনে মা এমন একজন যে কিনা যে কোনো পরিস্থিতিতেই সন্তানকে আগলে রাখে, যে কোনো বিপদ থেকে রক্ষা করে মাই, এমনটাই জানা ছিল। কিন্তু এই ঘটনা যেন সেই কথাকেও নাকচ করে দিল। সৎ বাবা তার নাবালিকা মেয়েকে দিনের পর দিন ধর্ষণ করে, সেই চরম অপরাধের কথা জেনেও চুপ করে যায় মা। এমনকি মেয়েকে তার গুণধর বাবার কুকীর্তির কথা কাউকে না জানানোর জন্য চাপ দেয় মাই। অশ্লীল ভিডিও দেখিয়ে 13 বছরের নাবালিকাকে দিনের পর দিন লাগাতার ধর্ষণের অভিযোগ ওঠে সৎ বাবা আব্দুল্লাহ মন্ডলের বিরুদ্ধে। ধর্ষণ করার বিষয়টি যাতে জানাজানি না হয় তার জন্য নাবালিকা মেয়েকে হুমকি দিতেন ওই গুণধর সৎ বাবা। বিষয়টি মেয়ে তার নিজের মাকে বারবার জানিয়েও মা তার কথার কর্ণপাত করেননি, উল্টো দিকে এই বিষয়ে কাউকে বলতে নিষেধ করে। পরবর্তীতে এই ঘটনা নাবালিকার মাসি জানতে পারে এবং সৎ বাবা ও তার মায়ের বিরুদ্ধে হাড়োয়া থানায় লিখিত অভিযোগ করে। পুলিশ অভিযুক্ত সৎ বাবা আব্দুল্লাহ মন্ডলকে গ্রেপ্তার করে। অন্যদিকে বিষয়টি চাইল্ড লাইনে জানালে জেলা সুরক্ষা দপ্তরের তরফ থেকে বিষয়টি নজরে রাখা হয়েছে এবং তাদের প্রতিনিধি পাঠিয়ে বিষয়টি ইতিমধ্যেই খোঁজ খবর শুরু করেছেন তারা। চাইল্ড লাইনের প্রতিনিধি তমাল রায় বলেন, এই ঘটনার তীব্র প্রতিবাদ করছি এবং অভিযুক্তের কঠোর শাস্তির দাবি করছি এবং নাবালিকা কন্যার পাশে রয়েছে আমরা যতক্ষণ পর্যন্ত এই দোষী ব্যক্তি শাস্তি না পাচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধিরাও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। রথযাত্রাকে কেন্দ্র করে রাজ্যে হিন্দু ঐক্যের ডাক দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রামনবমীর মতো রথযাত্রাতেও হিন্দুদের বিপুল সংখ্যক অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি। বুধবার আইসিসিআর এর বিভিন্ন রথযাত্রা কমিটির সঙ্গে এক বৈঠকে শুভেন্দু এই বার্তা দেন, যেখানে বহু সাধু সন্ত উপস্থিত ছিলেন।
বৈঠকে শুভেন্দু অধিকারীর রামনবমীর বিশাল সাফল্যের কথা তুলে ধরেন তিনি জানান, রাজ্যে 1750টি রামনবমীর শোভাযাত্রা হয়েছিল এবং প্রায় 1.5 কোটি মানুষ তাতে সামিল হয়েছিলেন। এবার রথযাত্রাতেও ওই একই রকম ব্যাপক জনসমাগম ঘটাতে হবে বলে তিনি জোর দেন। সেই লক্ষ্যেই পুরো দমে প্রস্তুতি শুরু হয়ে গেছে। শুভেন্দু অধিকারীর রথযাত্রা যে সমস্ত রাস্তা দিয়ে যাবে তার আশেপাশের এলাকা গেরুয়া পতাকা দিয়ে সাজিয়ে তোলার আহ্বান জানিয়েছেন। রামনবমীর মতোই নন্দীগ্রামের বিজেপি বিধায়ক নিজেই পতাকা মানুষের হাতে তুলে দেওয়ার কাজ করবেন বলে জানিয়েছেন। ইতিমধ্যেই শতাধিক রথযাত্রা কমিটির সঙ্গে কথা বলেছেন শুভেন্দু অধিকারী সহ বঙ্গ বিজেপির নেতৃত্বরা। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, রামনবমীকে ঐতিহাসিক করে তোলার কথা শুভেন্দু অধিকারী কেবল একজন রাজনীতিক হিসাবে নয়, বরং একজন সনাতনী হিসাবে বলেছিলেন। এবার রথযাত্রার মধ্য দিয়েও সেই একই শক্তি প্রদর্শনের কথা বলছেন তিনি। আসন্ন রথযাত্রা কি সত্যিই বাংলার হিন্দুত্বের এক নতুন অধ্যায় রচনা করবে, সেটাই এখন দেখার বিষয়। দলের নির্দেশ মেনে বিতর্কিত মন্তব্য এড়িয়ে চলার চেষ্টা করবেন, দলের শৃঙ্খলা বজায় রেখে চলার চেষ্টা করবেন তিনি। এমনই কথা জানিয়েছিলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। বিতর্কিত মন্তব্য করে বারবার দলকে বিব্রত করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এবার সেই বিষয়ে লাগাম টানতে ভরতপুরের বিধায়ককে নির্দেশ দিয়েছে তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি। সতর্ক করে তাকে বিতর্কিত মন্তব্য থেকে বিরত রাখার নির্দেশ দেওয়া হয়েছে তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে। তাকে চিঠি দিয়ে সংযত হওয়ার কথাও বলা হয়েছে। এটাই লাস্ট ওয়ার্নিং বলেও জানানো হয়েছে। উল্লেখ্য, কিছুদিন আগেই তিনি দাবি করেছিলেন দলীয় নেতাদের একাংশ নাকি রাত্রের অন্ধকারে বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর বাড়িতে ভেট পাঠায়। পীরজাদা কাসেম সিদ্দিকীকে দলে নেওয়ার বিষয়টিও ভালোভাবে নেননি। একাধিক বিষয়ে বিভিন্ন বিতর্কিত মন্তব্য করেছেন তিনি, যার ফলে অস্বস্তিতে দল। পরিষদীয় শৃঙ্খলা রক্ষা কমিটির পক্ষ থেকে চিঠি দিয়ে সংযত হওয়ার বার্তা জানানো হয়েছে। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেলটিকে। ধন্যবাদ।